একটি ভয়াবহ বন্যা এরই মধ্যে কেড়ে নিয়েছে শত শত প্রাণ। কোথাও স্বজনের অপেক্ষায় মানুষ, কোথাও ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের খুঁজছেন উদ্ধারকারীরা। নদীর পানিতে ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক, সেতু। স্বাভাবিক জীবনের চিহ্নও যেন মুছে গেছে অনেক এলাকায়। কিন্তু নেপালের মানুষের এই শোক আর আতঙ্কের মধ্যেই সামনে এসেছে আরো ভয়ঙ্কর এক খবর। প্রথম বিপর্যয়ের ধাক্কা সামলানোর আগেই নেপালের পাহাড়ে তৈরি হয়েছে আরেকটি মৃত্যু ফাঁদ, আর সেটিও এখন পানিতে ভরে উঠছে। চীনের সতর্কবার্তা, যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই প্রাকৃতিক বাঁধের মতো লেক, আর তখন আবারও নেমে আসতে পারে ভয়াবহ ঢল। বুধবারের আকস্মিক বন্যায় এরই মধ্যে 469 জন মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় 1,500 মানুষ। ভয়াবহ সেই ঢলের আঘাতে নেপালের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে নজিরবিহীন ধ্বংসযজ্ঞ। বিশেষ করে ভোটেকোশি নদীর আশেপাশের নিচু এলাকাগুলোতে পানি ও কাদার প্রবল স্রোত ঢুকে পড়ে। নদীর পথে থাকা বহু অবকাঠামো ধ্বংস হয়ে যায়। কোথাও সেতু নেই, কোথাও রাস্তা বিচ্ছিন্ন, আবার কোথাও পুরো বসতি যেন পানির নিচে হারিয়ে গেছে। উদ্ধারকারীরা যখন এখনো সেই ধ্বংসস্তূপের মধ্যেই মানুষের খোঁজ করছেন, ঠিক তখনই চীন থেকে এলো নতুন সতর্কবার্তা। চীনা সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস চায়না সেন্ট্রাল টেলিভিশনের বরাতে জানিয়েছে, নেপালের সীমান্তবর্তী এলাকায় আরেকটি কৃত্রিম লেক তৈরি হয়েছে। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, লেকটি ইতোমধ্যে পানিতে ভরে উঠছে। চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী লেকটিতে ইতোমধ্যেই বিপুল পরিমাণ পানি জমেছে। আগামী কয়েকদিনে সেখানে আরও পানি জমতে পারে, ফলে যে কোনো সময় এই জলাধারের বাঁধ ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ভাবুন, একটি পাহাড়ি এলাকায় বিপুল পরিমাণ পানি আটকে আছে। বাইরে থেকে হয়তো সবকিছু শান্ত, কিন্তু সেই পানি যদি হঠাৎ বাধা ভেঙে নিচের দিকে ছুটে আসে, তখন তার সামনে থাকা মানুষ, ঘরবাড়ি কিংবা সড়ক কতটা সময় পাবে নিজেদের রক্ষা করার? এই আশঙ্কাই এখন নেপালের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। চীনের পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, লেকটির ওপর নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে। সম্ভাব্য বন্যা হলে তার প্রভাব কি হতে পারে সেটিও মূল্যায়ন করা হচ্ছে। একই সঙ্গে জরুরি উদ্ধার অভিযানে কিভাবে সহায়তা করা যায় সেটিও বিবেচনায় রাখা হয়েছে। এই লেকটি তৈরি হয়েছে ছোচেন খোলা এবং পুরেপু সাংপো নদীর মোহনার কাছে। নদী দুটির উৎপত্তি তিব্বতে। নেপালে প্রবেশের আগে এগুলো একত্রিত হয়ে যে নদী তৈরি করে, নেপালে সেটি পরিচিত ভোটেকোশি নামে। আর এই ভোটেকোশি নদী বুধবারের ভয়াবহ বন্যার অন্যতম প্রধান পথ হয়ে উঠেছিল। অর্থাৎ যে নদী এরই মধ্যে ভয়াবহ ধ্বংসযজ্ঞের সাক্ষী হয়েছে, সেই নদী ব্যবস্থার উজানেই এখন তৈরি হয়েছে নতুন উদ্বেগ। তবে এই বিপদ হঠাৎ করে তৈরি হয়নি। হিমালয়ের পাহাড়ি এলাকায় ভূমিধস, বরফ ধস কিংবা পাথর মাটির ধসের কারণে অনেক সময় নদীর স্বাভাবিক গতিপথ আটকে যায়। তৈরি হয় বিশাল জলাধারের মতো পরিস্থিতি। সেখানে পানি জমতে জমতে একসময় সেই প্রাকৃতিক বা কৃত্রিম বাঁধ দুর্বল হয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে। নেপালে এবার ঠিক এমন একটি পরিস্থিতির আশঙ্কাই করছে সংশ্লিষ্টরা। আর এই ভয় শুধু পানির নয়, পানির সঙ্গে যখন কাদা, পাথর আর পাহাড়ের ধ্বংসাবশেষ মিশে যায়, তখন সেটি পরিণত হয় ভয়ঙ্কর ধ্বংসশক্তিতে। কয়েক মিনিটের মধ্যে একটি স্বাভাবিক নদী পরিণত হতে পারে মৃত্যুর স্রোতে। আগের বন্যার ক্ষত শুকানোর আগেই নেপালের সামনে এখন নতুন প্রশ্ন। পাহাড়ে জমে থাকা এই পানি যদি সত্যি বাধা ভেঙে বেরিয়ে আসে, তাহলে কি অপেক্ষা করছে নিচের জনপদগুলোর জন্য? চীন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, নেপালও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। কিন্তু পাহাড়ি দুর্যোগের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো, কখন সেই বাধা ভাঙবে, কখন পানি ছুটে আসবে, তা সবসময় নির্দিষ্ট করে বলা সম্ভব হয় না। Breaking news! Angela could circle! একদিকে স্বজন হারানোর কান্না, অন্যদিকে নিখোঁজদের খোঁজে অপেক্ষা। ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি আর যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠনের চেষ্টা চলছে। আর ঠিক সেই সময়ে মানুষের মাথার ওপর ঝুলছে নতুন এক আশঙ্কা। তবে কি হিমালয়ের বুকে লুকিয়ে আছে ধ্বংসের আসল বীজ? নেপালে একের পর এক ভয়াবহ বন্যা, ভূমিধস আর আকস্মিক ঢলে ধ্বংস হচ্ছে জনপদ, প্রাণ হারাচ্ছেন শত শত মানুষ। সর্বশেষ বিপর্যয়ে মৃতের সংখ্যা 538 ছাড়িয়েছে। এখনো নিখোঁজ প্রায় 1000 মানুষ। কিন্তু প্রশ্ন হলো, কেন বারবার এমন দুর্যোগের মুখে পড়ছে হিমালয়ের কোলে থাকা নেপাল?
সম্প্রতি নেপালের তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনাটি ঘটে। আকস্মিক বন্যা ও ভূমিধসে কাদা, পাথর আর পানির বিশাল ঢলের সৃষ্টি করে। এতে করে মুহূর্তের মাঝে তছনছ হয়ে যায় নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী বিস্তীর্ণ এলাকা। জানা যায়, হিমালয় পর্বতের প্রায় ৫,২০০ মিটার উঁচুতে অবস্থিত এক বিশাল হিমবাহ আকস্মিকভাবে পাহাড়ি নদীর গতিপথে আছড়ে পড়ে সাময়িকভাবে পানির প্রবাহ আটকে দেয়। আর পাহাড়ি নদীর পানি জমতে জমতে তৈরি হয় প্রচণ্ড চাপ। এরপর সেই প্রাকৃতিক বাধা ভেঙে গেলে আটকে থাকা বিপুল পরিমাণ পানি, কাদা, বরফ আর পাথর একসঙ্গে নিচের দিকে ধেয়ে আসে। এভাবে একটি হিমবাহ ধস রূপ নেয় ভয়াবহ আকস্মিক বন্যায়। সেই সাথে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তনজনিত কারণেও ঝুঁকি বাড়ার কথাও জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে, হিমালয়ের বরফ গলে পাহাড়ের উপরে বিভিন্ন ভঙ্গুর জায়গায় জমা হচ্ছে বিপুল পরিমাণ পানি। সামান্য ভূমিধস, তুষারধস কিংবা অতিরিক্ত পানির চাপে এসব ভঙ্গুর অংশ ভেঙে যেতে পারে। তখন পাহাড়ের বুকে জমে থাকা সেই পানি মুহূর্তেই পরিণত হয় ধ্বংসাত্মক বন্যায়। তবে এটি নেপালের জন্য একমাত্র প্রাকৃতিক দুর্যোগ নয়। এর আগেও বেশ কয়েকবার একাধিক দুর্যোগ আঘাত হানে দেশটিতে। তিব্বতের উজানে হিমবাহ হ্রদ ভেঙে গত বছরও একই ধরনের বন্যা হয়েছিল। ১৯৬৪ ও ১৯৮৩ সালের বড় বন্যার পেছনেও মিলেছে একই যোগসূত্র। গবেষণা বলছে ২০০০ সালের পর থেকে হিমালয়ে বরফ গলে যাওয়ার হার প্রায় দ্বিগুণ হয়েছে। ফলে এই হিমবাহ ও তার অববাহিকায় থাকা নদীগুলোর ভাটি অঞ্চলে বসবাসকারী প্রায় ২০ লাখ মানুষ এখন চরম ঝুঁকিতে আছেন। তবে নেপালের বিপদ শুধু হিমবাহেই আটকে নেই। দেশটি দাঁড়িয়ে আছে ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষ স্থলের উপর। কোটি কোটি বছর আগে এই দুই প্লেটের সংঘর্ষে জন্ম নিয়েছিল হিমালয় পর্বত। আর সেই সংঘর্ষ আজও থামেনি। প্লেট দুটি প্রতি বছর প্রায় ২০ থেকে ২১ মিলিমিটার করে একে অপরের দিকে এগিয়ে আসছে। ফলে হিমালয়ের ভূতাত্ত্বিক পরিবর্তন এখনও অব্যাহত। পাহাড়ের ঢালগুলোও রয়েছে ক্রমাগত চাপ ও অস্থিরতার মধ্যে। তাই বড় ভূমিকম্প ছাড়াও মাঝারি কম্পন কিংবা ভূমিধস অনেক সময় পাহাড়ের ভঙ্গুর অংশকে ধসিয়ে দিতে পারে। ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর হিমালয়ের অনেক পাহাড়ি ঢাল আরও দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়েছে। ফলে সামান্য ঝাঁকুনিতেও মাটি, পাথর ধসে নদীর গতিপথ আটকে যেতে পারে। আর সেই বাধার পেছনে পানি জমে তৈরি হতে পারে ভয়াবহ চাপ। গত বুধবারের ঘটনাতেও প্রকৃত ভূমিকম্প না হয়েও একটি বিশাল ভূমিধসের কারণে তৈরি হওয়া কম্পন পাহাড়ের একটি বড় অংশ ধসিয়ে দিতে যথেষ্ট ছিল। এরপর সেই ধসের মাটি, পাথর নদীর পথ আটকে দেয়। আর সেখান থেকে শুরু হয় প্রলয়ঙ্কারী ঢল। অর্থাৎ নেপালের দুর্যোগের পেছনে একক কোনো কারণ নেই। একদিকে জলবায়ু পরিবর্তনে দ্রুত গলে যাচ্ছে হিমবাহ, তৈরি হচ্ছে ঝুঁকিপূর্ণ হ্রদ। অন্যদিকে সক্রিয় টেকটনিক প্লেটের কারণে পাহাড়ের ভূতাত্ত্বিক অস্থিরতা থেকেই যাচ্ছে। এর সঙ্গে যোগ হচ্ছে অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ এবং পর্যাপ্ত আগাম সতর্কতা ও প্রস্তুতির সীমাবদ্ধতা। সবকিছু মিলেই হিমালয়ের বুক যেন তৈরি করছে এক জটিল দুর্যোগের চক্র। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে হত্যার হুমকি, অন্যদিকে এবার সরাসরি টার্গেট করা হচ্ছে তার ২০ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্পকে। সম্প্রতি ব্যারনকে হত্যার সম্ভাব্য স্থান ও পদ্ধতি নিয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে একটি ভিডিওতে। এমনকি সেখানে উঠে এসেছে $1 কোটি পুরস্কারের কথাও। বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। কিন্তু এই ঘটনার পেছনে কি শুধু একটি হুমকির ভিডিও রয়েছে, নাকি ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে দুই পক্ষের হুমকি ক্রমেই প্রকাশ্য হয়ে উঠছে? সপ্তাহান্তে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং বা IRIB-তে প্রচার করা হয় প্রায় ৩ মিনিটের একটি ভিডিও। ভিডিওটির শুরুতেই ইংরেজিতে লেখা ছিল ওয়াই টু কিল ব্যারন ট্রাম্প, অর্থাৎ ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে। এরপর ব্যারন ট্রাম্প যেসব জায়গায় প্রকাশ্যে যাতায়াত করেন বলে জানা যায় সেসব স্থানের গ্রাফিক দেখানো হয়। এর মধ্যে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারও ছিল। আর ভিডিওর শেষ দিকে বলা হয় মানুষ $1 কোটি পুরস্কার পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।
এই ভিডিও প্রকাশের পর বিষয়টি আর সাধারণ কোনো প্রচারণা হিসেবে দেখছে না যুক্তরাষ্ট্র, কারণ সিক্রেট সার্ভিস নিজেই জানিয়েছে তারা ভিডিওটির বিষয়ে অবগত এবং প্রেসিডেন্ট ও তাদের সুরক্ষাধীন ব্যক্তিদের জন্য হুমকি হিসেবে বিবেচনা হতে পারে এমন যে কোনো বিষয়ে তদন্ত করা হয়। তবে এখানেই শেষ নয়। মার্কিন এক ফেডারেল আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ব্যারনকে নিয়ে প্রচারিত ভিডিওটি ট্রাম্প ও তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে ইরান থেকে প্রকাশিত ধারাবাহিক ভিডিওর অংশ। এসব ভিডিওর কিছুতে ট্রাম্প পরিবারের সদস্যদের চলাচলের তথ্য এবং তাদের হত্যার পরামর্শও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ওই কর্মকর্তা। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী বিষয়টি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। কিন্তু এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন ট্রাম্প পরিবারকে ঘিরে এমন হুমকি? এর পেছনে রয়েছে বহু বছরের পুরনো সংখ্যা। 2020 সালে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক আরও ভয়াবহ পর্যায়ে পৌঁছায়। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার সতর্ক করা হয়েছে ইরান ট্রাম্পকে হত্যার চেষ্টা করতে পারে। এমনকি চলতি বছরে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর আয়োজিত শোকানুষ্ঠানে ট্রাম্পকে হত্যার আহ্বান সম্বলিত পোস্টার দেখা যাওয়ার দাবি ওঠে। সেখানে প্রতিশোধের জন্য পুরস্কারের কথাও প্রচার করা হয়। আর ট্রাম্প নিজেও প্রকাশ্যে বলেছেন তিনি ইরানের হুমকির তালিকায় রয়েছেন। তুরস্কের ন্যাটো সম্মেলনের সময় ট্রাম্প বলেছিলেন তিনি যে কোনো তালিকায় থাকতে পারেন এবং এতদিন হয়তো ভাগ্যবান ছিলেন। তার ভাষায় এসব মানুষ দুষ্ট এবং অসুস্থ মানসিকতার। এর আগেও ইরানের হুমকির কারণে ট্রাম্পের সফর পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছিল বলে জানা যায়। এমনকি তাকে বিকল্প সামরিক বিমানে সরিয়ে নেওয়ার ঘটনাও অত্যন্ত গোপনীয়ভাবে পরিচালনা করা হয়েছিল। অর্থাৎ একদিকে ইরানের পক্ষ থেকে ট্রাম্পকে ঘিরে হুমকির অভিযোগ, অন্যদিকে এখন তার ছেলেকেও টার্গেট করে ভিডিও প্রকাশ। দুই ঘটনাকে পাশাপাশি রাখলে পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, কোনো ভিডিওতে হুমকি বা হত্যার আহ্বান থাকলেই সেটি বাস্তবে হত্যার পরিকল্পনা প্রমাণ করে না। এখনো পর্যন্ত ব্যারন ট্রাম্পের বিরুদ্ধে কোনো হামলা হয়েছে এমন তথ্য নেই। সিক্রেট সার্ভিসও ভিডিওটির গোয়েন্দা মূল্যায়ন নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত যখন সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক তিন দিক থেকেই উত্তপ্ত, তখন ব্যক্তিগত পর্যায়ের হুমকিও প্রকাশ্যে চলে আসছে। একদিকে যুক্তরাষ্ট্র ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কথা বলছে, অন্যদিকে ইরানও যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে বারবার কঠোর বার্তা দিচ্ছে। আর এখন সেই সংঘাতের ছায়া পৌঁছে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পরিবারের দিকেও। প্রশ্ন হলো, এটা কি শুধু পাল্টাপাল্টি হুমকির রাজনৈতিক ভাষা, নাকি এর পেছনে আরো বড় কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে? নেপাল প্রত্যক্ষ করল দেশটির ইতিহাসের অন্যতম বড় এবং ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগের। কিন্তু হঠাৎ করেই দেশটিতে এত বড় দুর্যোগ কী কারণে ঘটল? এর পেছনে কি তবে এমন কোনো কারণ আছে যা কেবল নেপালের জন্যই নয়, বরং সারা পৃথিবীর জন্যই এক বড় সতর্কবার্তা? এখানেই বিশ্লেষকরা তুলে ধরছেন কিছু লোমহর্ষক তথ্য। নেপালের আকস্মিক বন্যাটির প্রাথমিক কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে হাজার হাজার ফুট উঁচুতে অবস্থিত হিমবাহের ধসকে। বিশ্লেষকরা বলছেন পাহাড়ের প্রায় 17,000 ফুট উঁচুতে জমেছিল বিশাল এক বরফের স্তূপ। মুহূর্তের মধ্যে সেই হিমবাহের একটি বিশাল অংশ ভেঙে নিচের দিকে ধেয়ে আসে, সঙ্গে বরফ, পাথর আর মাটি। পাহাড়ের বুক কাঁপিয়ে নিচের উপত্যকায় আশ্রে পড়ে বিশাল বরফখণ্ডটি। এরপরে শুরু হয় একের পর এক বিপর্যয়। নদীর গতিপথ বদলে যায়, তৈরি হয় ভয়াবহ পানির চাপ, আর কিছুক্ষণের মধ্যেই নেমে আসে প্রলয়ঙ্কারী এক বন্যা। নেপালের সাম্প্রতিক ভয়াবহ দুর্যোগের পিছনে এই হিমবাহ ধসকেই কারণ হিসেবে তুলে ধরছেন বিজ্ঞানীরা। কিন্তু প্রশ্ন হলো, হিমবাহ ধস আসলে কি? সহজভাবে বললে, পাহাড়ের উঁচুতে জমে থাকা বিশাল হিমবাহের কোনো অংশ যখন মধ্যাকর্ষণ, তাপমাত্রা বৃদ্ধি কিংবা ভেতরে তৈরি হওয়া ফাটলের কারণে ভেঙে নিচে পড়ে যায়, তখন তাকে হিমবাহ ধস বলা হয়। আর এই বিশাল বরফখণ্ড নিচে নামার সময় সঙ্গে টেনে নিতে পারে পাথর, মাটি এবং গলিত পানি। ফলে মুহূর্তের মধ্যেই তৈরি হতে পারে কাদা, পাথর ও পানির ভয়ঙ্কর ধ্বংসপ্রবাহ।
নেপাল, চীন, তিব্বত সীমান্তবর্তী পাহাড়ি অঞ্চলে সাম্প্রতিক দুর্যোগেও এমন একটি ঘটনায় প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে বলে প্রাথমিক তথ্য থেকে ধারণা করা হচ্ছে। প্রায় 5200 মিটার উঁচুতে থাকা হিমবাহের একটি বড় অংশ হঠাৎ ভেঙে পড়ে বিশাল সেই বরফখণ্ড প্রায় 1 কিলোমিটার নিচের উপত্যকার দিকে ধেয়ে যায়। ধসটি এতটাই শক্তিশালী ছিল যে এর আঘাতে তৈরি হওয়া প্রবল কম্পন ভূকম্পন পর্যবেক্ষণ যন্ত্রেও ধরা পড়ে। প্রাথমিকভাবে এটিকে ভূমিকম্প মনে করা হলেও পরবর্তী সিসমিক তথ্য বিশ্লেষণে ধারণা করা হয় বিশাল বরফ ও পাথরের এই ধস থেকেই সৃষ্টি হয়েছিল সেই কম্পন। কিন্তু বিপর্যয় থেমে থাকেনি শুধু হিমবাহ ধসেই। কোটি ঘনমিটার বরফ ও পাথর পাহাড়ি নদীর গতিপথে আছড়ে পড়ে সাময়িকভাবে পানির প্রবাহ আটকে দেয়, আর পাহাড়ি নদীর পানি জমতে জমতে তৈরি হয় প্রচণ্ড চাপ। এরপর সেই প্রাকৃতিক বাধা ভেঙে গেলে আটকে থাকা বিপুল পরিমাণ পানি, কাদা, বরফ আর পাথর একসঙ্গে নিচের দিকে ধেয়ে আসে। এভাবে একটি হিমবাহ ধস রূপ নেয় ভয়াবহ আকস্মিক বন্যায়। নেপালের এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পেছনে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবকেও সামনে আনছেন অনেক বিজ্ঞানীরা বলেছেন, তেল, গ্যাস এবং কয়লা পোড়ানোর মতো মানুষের কার্যকলাপের কারণে পৃথিবীর তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এই তাপমাত্রা বৃদ্ধির কারণে এই অঞ্চলের হিমবাহ দ্রুত দুর্বল হয়ে পড়ছে, আর এতে করে এই ধরনের বিপর্যয়ের সম্ভাবনাও মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের ধ্বংসযজ্ঞ শুধুমাত্র দেশটির জন্যই বড় বিপর্যয় ডেকে আনেনি। হিমালয়ের বুক থেকে নেমে আসা এই বিপর্যয় নেপালের পার্শ্ববর্তী দেশ ভারতের জন্য বড় ধরনের সতর্কবার্তা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নেপাল সীমান্তবর্তী ভারতের বিহার রাজ্যে বাড়ছে ব্যাপক উদ্বেগ। নেপালের পাহাড় থেকে নেমে আসা একাধিক নদী সীমান্ত পেরিয়ে ভারতের ঘনবসতিপূর্ণ সমতল এলাকার ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে হিমালয়ে তৈরি হওয়া ভয়াবহ কোনো ঢল মুহূর্তেই সীমান্ত পেরিয়ে ভারতের জন্য বড় দুর্যোগ ডেকে আনতে পারে। ভারতের সংবাদ মাধ্যম ফার্স্ট ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য। হিমালয় থেকে নেমে আসা গণ্ডকী, কোশি, বাগমতী ও কমলা বালানসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর উৎস নেপাল ও তিব্বত অঞ্চল, অর্থাৎ ভারতের উত্তরাঞ্চলের এসব নদীতে পানির প্রবাহের একটি বড় অংশই আসে ভারতের সীমানার বাইরে থাকা পাহাড়ি অঞ্চল থেকে। তাই নেপালের পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি, হিমবাহ ধস কিংবা আকস্মিক বন্যা হলে তার প্রভাব সীমান্ত পেরিয়ে ভারতের নদীগুলোতেও পড়তে পারে। আর এই ঝুঁকিতে সবচেয়ে বেশি রয়েছে নেপাল সীমান্তবর্তী ভারতের বিহার রাজ্য। কারণ ভারতের অন্যতম বন্যাপ্রবণ এই রাজ্যের উত্তরাঞ্চলের নদীগুলোর পানিপ্রবাহ নিয়ন্ত্রণকারী উৎসের বড় একটি অংশ ভারতের বাইরে। সরকারি তথ্য অনুযায়ী উত্তর ভারতের প্রধান নদীগুলোতে পানি সরবরাহকারী বৃষ্টিপাত, ঝর্ণা ও ছোট নদীগুলোর উৎস এলাকার মাত্র প্রায় 35% বিহারের ভেতরে, বাকি বড় অংশ নেপাল ও তিব্বত অঞ্চলে। ফলে পাহাড়ে শুরু হওয়া একটি দুর্যোগের প্রভাব সমতলে পৌঁছানোর আগেই তা ঠেকানো ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। নেপালের সাম্প্রতিক ভয়াবহ বিপর্যয়ই যার বড় উদাহরণ। ধারণা করা হচ্ছে হিমবাহ ধসের ফলে বিপুল পরিমাণ পানি, বরফ, কাদা ও পাথর নদীপথে নেমে আসে। মুহূর্তের মধ্যে বেড়ে যায় নদীর পানির চাপ, সৃষ্টি হয় ভয়াবহ আকস্মিক বন্যা। কিন্তু বিপদ শুধু পানিতে নয়, পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসে বিপুল পরিমাণ মাটি, বালি ও পাথরও। আর এখানে ভারতের জন্য তৈরি হচ্ছে আরও বড় ঝুঁকি। কারণ নদীতে অতিরিক্ত পলি জমতে থাকলে ধীরে ধীরে উঁচু হয়ে যায় নদীর তলদেশ। এতে নদীর পানি ধারণ ক্ষমতা কমে যেতে পারে। একই সঙ্গে নদীর তীর ও বাঁধের উপরও বাড়তে পারে পানির চাপ। ফলে হিমালয়ের কোনো একটি অঞ্চলে শুরু হওয়া দুর্যোগ কয়েকশো কিলোমিটার দূরে ভারতের সমতল এলাকায় গিয়ে ভয়াবহ বন্যার রূপ নিতে পারে। Breaking news! Angela Cook Circle! জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলে হিমবাহ গলে যাওয়া, হিমবাহ হ্রদের বিস্তার এবং আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ছে। ফলে ভবিষ্যতে নেপালের মতো কোনো পাহাড়ি অঞ্চলে বড় ধরনের দুর্যোগ হলে তার প্রভাব ভারতের বিস্তীর্ণ সমতল এলাকাতেও পড়তে পারে। বিশেষ করে বিহারের মতো বন্যাপ্রবণ রাজ্যের জন্য নেপালের সাম্প্রতিক বিপর্যয় তাই শুধু একটি প্রতিবেশী দেশের দুর্যোগ নয়, এটি নিজের ঘরেও আগাম সতর্ক সংকেত। একবার যে স্রোত পাহাড় থেকে নেমে এসে মানুষের ঘরবাড়ি, রাস্তা আর সেতু ভাসিয়ে নিয়ে গেছে, সেই আতঙ্ক এখনো কাটেনি। স্বজন হারানোর কান্না থামেনি, নিখোঁজদের খোঁজে চলছে অপেক্ষা। এর মধ্যেই নেপালের মানুষের সামনে আরও ভয়ঙ্কর আশঙ্কা। প্রথম ঢলের পর কি আবারও আঘাত হানতে যাচ্ছে প্রকৃতি?
বুধবারের আকস্মিক বন্যায় এরই মধ্যে 469 জন মানুষের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও অনেকে। কিন্তু এই বিপর্যয়ের পরও বিপদ শেষ হয়ে যায়নি বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ডিজাস্টার স্টাডিজের পরিচালক বসন্ত রাজ অধিকারীর আশঙ্কা, আজ অথবা আগামীকালই বন্যার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ আঘাত হানতে পারে। ঠিক কখন এই ঢল নামবে সেটি অবশ্য এখনো নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। অর্থাৎ যে মানুষগুলো মাত্রই ভয়াবহ এক দুর্যোগের ধাক্কা সামলে উঠতে শুরু করেছেন, তাদের আবারও প্রস্তুত থাকতে হচ্ছে অজানা এক বিপদের জন্য। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো পাহাড়ি এলাকায় যে কোনো সময় নতুন করে ভূমিধসের ঘটনা ঘটতে পারে। আর কোনো ভূমিধস যদি নদীর গতিপথ আটকে দেয়, তাহলে মুহূর্তের মধ্যে তৈরি হতে পারে নতুন জলধারা। সেই বাধা ভেঙে গেলেই আবারও নেমে আসতে পারে ভয়ঙ্কর ঢল। চীনের দিক থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করা সহকর্মীদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে নেপাল। বিশেষজ্ঞ বসন্ত রাজ অধিকারী বলছেন, হিমালয় অঞ্চলের প্রাকৃতিক ঝুঁকিগুলো তারা দীর্ঘদিন ধরেই পর্যবেক্ষণ করছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবও এখানে স্পষ্ট। এমন একটি দুর্যোগের আশঙ্কা আগে থেকেই ছিল, কিন্তু কোন দিন কোন মুহূর্তে সেই বিপর্যয় আঘাত হানবে সেটা কেউ জানতেন না। আর এখানেই হিমালয়ের সবচেয়ে বড় ভয়। কারণ পাহাড়ে বিপদ অনেক সময় আকাশের কালো মেঘ দিয়ে জানান দেয় না। কখনো কখনো পাহাড়ের বুকেই চুপচাপ জমতে থাকে বিপুল পরিমাণ বরফ, পাথর আর মাটি। তারপর হঠাৎ সেই ভারসাম্য ভেঙে পড়লে শুরু হয় ধ্বংসের মিছিল। নেপালের এবারের দুর্যোগের ক্ষেত্রেও প্রথমে ধারণা করা হয়েছিল ভূমিকম্পের কারণে এই ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে, কিন্তু পরে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর বিশ্লেষণে উঠে আসে ভিন্ন চিত্র। হিমবাহের বরফ, পাথর ও মাটির ধস থেকেই তৈরি হয়েছিল ভয়ঙ্কর এই জলস্রোত। এরপর সেই স্রোত রাসুয়া সহ বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে গিয়ে ত্রিশুলী ও নারায়ণী নদী ব্যবস্থার দিকে নেমে যায়। পথে ধ্বংস হয়েছে বহু বসতি, সড়ক ও সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। অসংখ্য মানুষের জীবন মুহূর্তের মধ্যে বদলে গেছে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, পরবর্তী ঢল যদি সত্যিই আসে, তাহলে কতটা প্রস্তুত নেপাল? 469টি প্রাণ ইতোমধ্যেই ঝরে গেছে। বহু পরিবার এখনো প্রিয়জনের অপেক্ষায়। ধ্বংসস্তূপের নিচে কিংবা নিখোঁজদের তালিকায় থাকা মানুষগুলোর স্বজনদের জন্য প্রতিটা মুহূর্ত যেন এক একটি অনন্ত অপেক্ষা। আর এর মধ্যেই যদি দ্বিতীয় কিংবা তৃতীয় ঢল সত্যিই আঘাত হানে, তাহলে এই বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিতে পারে। নেপালে ভয়াবহ বন্যায় ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি। ধ্বংসস্তূপ, কাদার স্তূপ থেকে উঠানো হচ্ছে একের পর এক নিথর মরদেহ। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 469 জনে। নিখোঁজ রয়েছেন আরও 1300 জনেরও বেশি মানুষ। এ যেন এক ভয়াবহ আর ধ্বংসাত্মক প্রাকৃতিক দুর্যোগের সামনে মানুষের অসহায় আত্মসমর্পণ। এদিকে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে নেপালের আকাশ ও বাতাস। প্রিয়জনেদের খোঁজ পেতে মরিয়া হয়ে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে শুরু করে হাসপাতাল, সব জায়গায় ভিড় করছেন স্বজনেরা। সরকারি তালিকাতেও লেখা হচ্ছে নাম। স্বজনেরা কি খুঁজে পাবে তাদের প্রিয়জনেদের, নাকি তাদের শেষ চিহ্নটুকুও হারিয়ে যাবে সর্বগ্রাসী বন্যার ধ্বংসলীলায়? সম্প্রতি নেপালের তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনাটি ঘটে। আকস্মিক বন্যা ও ভূমিধসে কাদা, পাথর আর পানির বিশাল ধস স্থানীয় শহর ও উপত্যকাকে ভয়াবহ ধ্বংসস্তূপে পরিণত করে। এতে করে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয় নেপাল। কর্তৃপক্ষের বরাতে মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, নেপালে সংঘটিত সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 469 জনে। নিখোঁজ রয়েছেন আরও 1300 জনেরও বেশি মানুষ। এর মাঝে 700 জনেরও বেশি মানুষ বিদেশি নাগরিক। সংবাদ মাধ্যম NDTV জানিয়েছে, নিখোঁজ বিদেশিদের মধ্যে 35টি দেশের নাগরিক রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে জোর তৎপরতা চলমান রেখেছে উদ্ধারকর্মীরা। তবে রাস্তাঘাট এবং যোগাযোগের স্থাপনাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে জীবিতদের দ্রুত উদ্ধার অভিযান আরও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে নেপালের এ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনার পর গভীর সমবেদনা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। নেপালের এই জাতীয় দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন দেশ, জাতিসংঘ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো জরুরি ত্রাণ ও আর্থিক তহবিল ঘোষণা করে। তবে প্রশ্ন হলো, নেপালের এই ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণ কি? বিজ্ঞানীরা জানিয়েছেন, হিমালয় পর্বতের প্রায় ৫,২০০ মিটার উঁচুতে অবস্থিত এক বিশাল হিমবাহের আকস্মিক ধসের ফলে সৃষ্ট দুর্যোগে নেপালের এই ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনাটি ঘটে। এক বিশাল বরফখণ্ড আকস্মিকভাবে নিচের দিকে ধাবিত হয়ে পাহাড়ি নদীর গতিপথে আছড়ে পড়ে সাময়িকভাবে পানির প্রবাহ আটকে দেয়, আর পাহাড়ি নদীর পানি জমতে জমতে তৈরি হয় প্রচণ্ড চাপ। এরপর সেই প্রাকৃতিক বাধা ভেঙে গেলে আটকে থাকা বিপুল পরিমাণ পানি, কাদা, বরফ আর পাথর একসঙ্গে নিচের দিকে ধেয়ে আসে। এভাবে একটি হিমবাহ ধস রূপ নেয় ভয়াবহ আকস্মিক বন্যায়। জলবায়ু ও জননীতি বিশেষজ্ঞ সুনীল আচার্য কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সাম্প্রতিক এই বন্যা জলবায়ু ঝুঁকির প্রতি নেপালের ক্রমবর্ধমান সংবেদনশীলতা ও সংকটের সম্মুখ সারিতে দেশটির অবস্থানের নির্মম বাস্তবতাকে তুলে ধরেছে। এককভাবে এ ধরনের বিপর্যয় মোকাবিলার জন্য পর্যাপ্ত সম্পদ ও সক্ষমতা নেপালের নেই। তাই বৈশ্বিক উষ্ণায়ন রোধে এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে অবিলম্বে শক্তিশালী আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।